যেখানে মধু সেখানে ভন ভন করে মৌমাছি, আর যদি সেই মধুটা একটু বেশি মিষ্টি হয় তবে শুধু মৌমাছি নয়, সেখানে বেড়ে যায় দুষ্টু প্রাণীর আনাগোনা। ইসলামী ব্যাংকের গল্পটা ঠিক তেমনই। এ যেন অর্থনীতির কোনো প্রতিষ্ঠান নয়, বরং ক্ষমতার রাজনীতির এক সুস্বাদু হাড়ি, যেটাতে যারই হাত পড়ে সেই চামচ ডুবাতে চায়। বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকগুলোর একটি ইসলামী ব্যাংক। সংখ্যার হিসেবে শুধু বড় নয়, প্রভাবের দিক থেকেও এটি এক বিশাল শক্তি। লাখ কোটি টাকার আমানত, কোটি কোটি গ্রাহক, বিপুল রেমিটেন্স, সব মিলিয়ে এটি এক ধরনের আর্থিক সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের সিংহাসন নিয়ে যে টানাটানি, তা এখন আর গোপন কিছু নয়। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে মনে হয় যেন কোনো তামিল সিনেমার দৃশ্য চলছে, যা সাসপেন্স দিয়ে ভরা। প্রথমে স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলকে সরিয়ে দেওয়া হলো। তারপর খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে দীর্ঘ ছুটিতে পাঠানো হলো। এই ছুটি শব্দটা শুনতে যতটা কোমল, ব্যাংক ব্যবস্থা খাতে বাস্তবে ততটা নয়। আমাদের দেশে এমন ছুটি অনেক সময়ই বিদায়ের ভদ্র সংস্করণ। কিন্তু প্রশ্ন হলো, এত তাড়াহুড়া কেন? আর কেনই বা ইসলামী ব্যাংককে ঘিরেই এই অস্থিরতা? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2017 সালের দিকে যখন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়, তখন থেকে ব্যাংকটির চরিত্রে এক বড় পরিবর্তন দেখা যায়। অভিযোগ ওঠে নিয়ম ভেঙে ঋণ দেয়া, নিজের গ্রুপকে সুবিধা দেয়া এবং ধীরে ধীরে ব্যাংকের ভেতরকার কাঠামোকে নিজেদের মতো সাজিয়ে নেয়া, যেন একটা ব্যাংক নয়, একটি ব্যক্তিগত কোষাগার। পরবর্তী সময়ে বিভিন্ন তদন্তে উঠে আসে ভয়াবহ সব তথ্য। হাজার হাজার কোটি টাকা বের হয়ে গেছে ব্যাংক থেকে। কেউ বলছে 30,000 কোটি, কেউ বলছে 90,000 কোটি। সংখ্যাটা যতই হোক, বাস্তবতা হলো এটা কোনো সাধারণ অনিয়ম ছিল না, বরং একটি সুপরিকল্পিত আর্থিক রক্তক্ষরণ। তারপর এলো 2024 সালের রাজনৈতিক পালাবদল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকেও শুরু হয় নতুন অধ্যায়। পুরনো নিয়ন্ত্রণ ভেঙে নতুন বোর্ড গঠন করা হয়। তখন অনেকেই বলেছিল ব্যাংকটি তার মায়ের কোলে ফিরে এসেছে। এই মা শব্দটার মধ্যেও ছিল এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত, যা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। কিন্তু সমস্যা হলো, আমাদের দেশে মায়ের কোলে ফেরা খুব বেশি দিন স্থায়ী হয় না। কারণ এখানে মাও বদলায়, বাবাও বদলায়, আর সন্তানের অভিভাবকত্ব নিয়ে শুরু হয় নতুন টানাটানি। অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা স্থিতিশীলতা আসার চেষ্টা হয়েছিল। অনিয়মিত ঋণ আদায়, অযোগ্য কর্মকর্তাদের অপসারণ, এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়াটা পুরোপুরি শেষ হওয়ার আগে আবার নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলো। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এলো, আর তার সঙ্গে সঙ্গেই ইসলামী ব্যাংক আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে এসে যোগ হলো নতুন একটি উপাদান, ব্যাংক রেজুলেশন আইন 2026। এই আইন অনুযায়ী আগের শেয়ার হোল্ডাররা চাইলে আবার ব্যাংকের মালিকানায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ যাদের বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল, তারাই আবার বৈধভাবে ফিরে আসতে পারেন। এটা যেন এমন এক গল্প, যেখানে চোরকে ধরার পর তাকে আবার বাড়ির চাবি দিয়ে বলা হচ্ছে, এইবার একটু ভালো হয়ে থাকো। বিশ্লেষকরা বলছেন, এই আইনের সুযোগ নিয়ে এস আলম গ্রুপ আবার ইসলামী ব্যাংকে ফিরে আসতে পারে। আর যদি সেটা হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা একেবারে বৃত্তের মতো হয়ে যাবে। যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানেই ফিরে যাবে। এর মধ্যে আবার রাজনৈতিক সম্পর্কের জটিলতাও সামনে আসছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, ব্যাংকিং খাতের কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা এই পুরো প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলছেন, এটা কি কেবল অর্থনীতির বিষয়, নাকি এর পেছনে গভীর রাজনৈতিক সমঝোতা কাজ করছে? এই জায়গাটাই সবচেয়ে সংবেদনশীল, কারণ একটি ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি লাখ লাখ মানুষের আস্থার জায়গা। একজন প্রবাসী যখন তার কষ্টের টাকা দেশে পাঠান, একজন ছোট ব্যবসায়ী যখন তার সঞ্চয় জমা রাখেন, তখন তারা কোনো রাজনৈতিক খেলা দেখেন না। তারা শুধু বিশ্বাস করেন তাদের টাকা নিরাপদ। কিন্তু যখন বারবার দেখা যায় সরকার বদলালেই ব্যাংকের নিয়ন্ত্রণ বদলে যায়, তখন সেই আস্থাটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।
ইসলামী ব্যাংককে ঘিরে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে তার আরেকটি দিকও আছে। ব্যাংকের ভেতরে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ চাইছে আগের কাঠামো ধরে রাখতে, কেউ চাইছে নতুন করে নিয়ন্ত্রণ নিতে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক সময় বাইরের রাজনৈতিক লড়াইয়ের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এর মধ্যে আবার গ্রাহক ফোরাম রাস্তায় নেমে মানববন্ধন করছে। তারা বলছে একটি চক্র আবার ব্যাংকটি দখলের চেষ্টা করছে। এই ভাষাটা নতুন নয়, বরং আমাদের রাজনীতির খুব পরিচিত শব্দ সম্ভার: দখল, ষড়যন্ত্র, নিয়ন্ত্রণ। সব মিলিয়ে একটা প্রশ্ন বারবার সামনে আসছে, কেন ইসলামী ব্যাংক? কারণটা খুব সহজ, এখানে টাকা আছে, প্রভাব আছে, এবং সবচেয়ে বড় কথা, এখানে নিয়ন্ত্রণ মানে অর্থনৈতিক শক্তি। আর আমাদের দেশে অর্থনৈতিক শক্তি মানে রাজনৈতিক শক্তি। তাই যে দল ক্ষমতায় আসে, ইসলামী ব্যাংক তাদের চোখে পড়ে। কেউ এটাকে সংস্কার করতে চায়, কেউ নিয়ন্ত্রণ নিতে চায়, আর কেউ হয়তো আগের দখল ফিরিয়ে আনতে চায়। কিন্তু খুব কম মানুষই এটাকে একটি স্বাধীন, পেশাদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। জামায়াতে ইসলামী ইতিমধ্যে সতর্ক করেছে, ইসলামী ব্যাংকের উপর কোনো ধরনের সাজানো খেলা করা হলে এর চরম মূল্য দিতে হবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক হুঁশিয়ারি নয়, বরং এটি একটি দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রতিফলন, যেখানে এই ব্যাংকটি একটি আদর্শিক ও রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সোজা: ইসলামী ব্যাংকে একটি ব্যাংক হিসেবেই টিকে থাকবে, নাকি এটি চিরকাল রাজনৈতিক ক্ষমতার দাবার গুটি হয়ে থাকবে? আমাদের ইতিহাস খুব একটা আশাবাদী উত্তর দেয় না, বরং বারবারই দেখায় যে দল আসে সেই দলই এটাকে নিজের মতো করে গড়তে চায়, যেন একটি প্রতিষ্ঠানের নয়, একটি সম্পদের ভাগাভাগি চলছে। আর যদি এই ধারা চলতেই থাকে, তাহলে হয়তো একদিন আমরা দেখব ব্যাংকটি টিকে আছে, ভবন আছে, সাইনবোর্ড আছে, কিন্তু তার ভেতরের আস্থা, সেই আসল সম্পদটাই আর নেই। তখন আর কেউ শকুন হয়ে নামবে না, কারণ তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না, না মধু, না মৌমাছি, না সেই স্বপ্ন যার উপরে দাঁড়িয়ে একদিন ইসলামী ব্যাংক তার যাত্রা শুরু করেছিল।